আমরা যে ব্লাড প্রোডাক্টও কিছু ট্রান্সফিউজ করতে পারি, তার ভিতরে একটা আছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, fresh blood, that is the recent blood dropped from the human being, and it is processed to separate the plasma from the whole blood. এর একটা প্রসেস আছে, সেই প্রসেসে যে একটা মেশিন আছে, সেন্ট্রিফিউজ মেশিন আছে, সেই মেশিনের ভিতরে ব্লাড দিলে এটা প্রসেসড হয়ে সেল অ্যান্ড সেল প্রোডাক্টগুলো আলাদা হয়ে যাবে, আচ্ছা, অ্যান্ড তোমার লিকুইড পোর্শন আলাদা হয়ে থাকবে। ইট ইজ কল্ড ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। কারণ আমরা আগেই পড়েছি যে ব্লাড কন্টেন্স টু থিং, লিকুইড পোর্শন ইজ প্লাজমা অ্যান্ড সলিড পোর্শন ইজ এ সেল। ঠিক আছে তো? অ্যান্ড দিস ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইজ রিচ ইন কোয়াগুলেশন ফ্যাক্টরস। এটাও আমরা জানি যে ক্লটিং ফ্যাক্টর যেগুলো থাকে সবই থাকে কোথায়? প্লাজমার ভেতরে থাকে। It is separated from the whole blood and stored at -40 to -50 degrees centigrade within a 2 years shelf life. তাহলে এটাকে আমরা আরেকটা হিউম্যান বিইং থেকে সেপারেট করছি এবং এটাকে প্রিজার্ভ করতে হবে তোমার -30 to 40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এবং এইভাবে যদি আমরা প্রিজার্ভ করি, উই ক্যান কিপ ইট আপ টু 2 years। তাহলে এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমাটা আমরা স্টোর করতে পারি আপ টু 2 years ইফ উই ক্যান এবল টু স্টোর ইট অ্যাট -40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা স্পেশাল রেফ্রিজারেটর লাগবে। বাজারে যে রেফ্রিজারেটর পাওয়া যায়, ইট ইজ নট মানে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, ওখানে তো মাত্র 0 ডিগ্রি পর্যন্ত মনে হয় আসে। তাহলে এটা গেল ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এখানে কি বলছে? ইট ইজ দি ফার্স্ট লাইন থেরাপি ইন দি ট্রিটমেন্ট অফ কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ। অ্যান্ড কোথায় এটা ট্রান্সফিউজ করতে হবে? আমরা তো এটাকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা সেপারেট করলাম, ব্যাগে ভরলাম। অ্যান্ড হোয়ার ইজ ইটস ইউজ? ইটস ইউজ ইন কেস অফ কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ। আমাদের বডিতে কোয়াগুলেশন ফ্যাক্টর আছে, এর দরকার হচ্ছে আমাদের ব্লাডটাকে লিকুইড রাখার জন্য, সচল রাখার জন্য। ব্লাড যদি ক্লট হয়ে যায়, বডিতে কি চলাচল করতে পারবে ভেন দিয়ে, আটারি দিয়ে? নো। তাহলে টু কিপ দি ব্লাড রানিং অ্যান্ড টু কিপ দি ব্লাড মানে অ্যাক্টিভ, we have got the coagulation factors naturally. God has given us the coagulation factors inside our body, and when these factors become distorted or lost, then there should be abnormal coagulation within our vascular systems. It is such a coagulopathy, and it has got tremendous causes. Why coagulopathy occurs? It has many causes, but we are not going to that. You should be reading medicine chapter or surgery chapter later on, but now in this level you should to know that there is a deficiency or destruction of the coagulation factors, which one is causing the coagulopathy. তাহলে coagulopathy হলে কি হবে? What will happen? If there is coagulopathy, that will be abnormal hemorrhage হবে, বডিতে abnormal hemorrhage হবে, যে হেমোরেজটা কোনো এক্সপ্লানেশন পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? তাহলে এরকম ক্ষেত্রগুলোতে ট্রিটমেন্ট করতে হলে উই নিড ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ফর ট্রান্সফিউশন। এখানে কিন্তু আমরা আগে যেটা বলেছি যে ব্লাড ফর ব্লাড, এখানে যদি তুমি ব্লাড ট্রান্সফিউশন করো তাহলে এডিকুয়েট রেজাল্ট পাবে না। রেজাল্ট পাবে, বাট শুড নট বি এডিকুয়েট। তো কেননা যে এখানে আমার দরকার আছে কোয়াগুলেশন ফ্যাক্টর বেশি করে দিতে হবে। এক ব্যাগ হিউম্যান ব্লাডে যতটুকু কোয়াগুলেশন ফ্যাক্টর যাবে হোল ব্লাডে, তার থেকে ফ্রেশ ফ্রোজেন প্লাজমাতে অনেক গুণ বেশি তোমার ব্লাড মানে কোয়াগুলেশন ফ্যাক্টর যাবে, হুইচ উইল হেল্প টু ফাইট এগেনস্ট কোয়াগুলোপ্যাথি। আর কোথায় ইউজ হয়? ইট ইজ অলসো ইউজড ইন দি রিপ্লেসমেন্ট অফ মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিজ, লাইক ইন কেস অফ লিভার ডিজিজ, অরফেরিন ডিসঅর্ডার্স, অরফেরিন ওভারডোজ, depletion of coagulation factors in patients receiving large volume of transfusions, disseminated intravascular coagulation, and thrombocytopenic purpura. এই জিনিসগুলোর নাম শুনেছো তোমরা? তাহলে যদি তাহলে এখানে আর কোথায় আমরা ইউজ করতে পারছি? ইন দি রিপ্লেসমেন্ট অফ মাল্টিপল কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সিস। সেই ফ্যাক্টর ডেফিসিয়েন্সি কোথায় হয়? কিছু কিছু ক্ষেত্রে লিভার ডিজিজ যদি হয়ে থাকে, কোয়াগুলেশন ফ্যাক্টর মোস্টলি মানে সিনথেসাইজড ইন দি লিভার। তো সেটা যে ডিজিজড হয়ে যায়, অনেক হচ্ছে তোমার কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হয়ে যায়, সেক্ষেত্রে এটা লাগে। অরফেরিন ওভারডোজ। হোয়াট ইজ অরফেরিন? অ্যান্টিকোয়াগুল্যান্ট। তাহলে যদি কোনো জেনুইন প্রয়োজনে একটা পেশেন্টকে আমরা ওয়ারফেরিন ইউজ করছি, বাট সামহাউ ইট বিকাম ওভারডোজড, তাহলে কি হচ্ছে? ব্লিডিংটা বন্ধ হবে না তখন। এরকম ক্ষেত্রে আমরা উই উইল ইউজ ইট। আর কোথায় ইউজ করতে পারি?
ডিপ্লেশন অফ কোয়াগুলেশন ফ্যাক্টরস ইন পেশেন্টস রিসিভিং লার্জ ভলিউম অফ ট্রান্সফিউশনস, যেটাকে আমরা বলি মানে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। একটা টার্ম আছে, এই চ্যাপ্টারের শেষে পড়বো আমরা, ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন। যেখানে ধরো ব্লাড ট্রান্সফিউশন আমরা দিচ্ছি, একটা ব্লিডিং হচ্ছে, ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি, ব্লিডিং হচ্ছে, ব্লাড ট্রান্সফিউশন দিচ্ছি, বাট যদি একসাথে অনেকগুলো অ্যামাউন্ট অফ ব্লাড ট্রান্সফিউশন হয়ে যেয়ে থাকে, তাহলে সেখানে অ্যাডভার্স রিয়াকশানের সৃষ্টি হতে পারে, যাকে আমরা এক টার্মে বলি ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন রিয়াকশান। সেক্ষেত্রে আমাদের এটা লাগে। আরেকটা আছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। এই ডিজিজগুলো হলে কারেকশনের জন্য আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করি। তাহলে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করার সাইড হলো কোথায়? যেখানে হচ্ছে যে কোয়াগুলোপ্যাথি হলে, কোয়াগুলেশন ফ্যাক্টরের ডেফিসিয়েন্সি হলে, যেমন লিভার ডিজিজ, অরফেরিন ওভারডোজ হলে দিব, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনে দেব, তারপরে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনে দেব। এই সাইটগুলোতে আমরা এটা ইউজ করি। এখন এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমরা কি যত্রতত্র দিতে পারি বা যেমন তেমনভাবে দিতে পারি? ইট ইজ নট দ্যাট। দেয়ার শুড বি এ প্রিকশন, দ্যাট ইজ অ্যাকিউট অ্যালার্জিক রিয়াকশনস আর কমন ইন কেস অফ transfusion of fresh frozen plasma. Acute allergic reaction is a common factor. আরেকটা হচ্ছে কি, সিভিয়ার লাইফ থ্রেটানিং অ্যানাফাইলেটিক রিয়াকশান হতে পারে। আর কি হতে পারে? অকেশনালি অকার্স, লাইফ থ্রেটানিং অ্যালার্জিক রিয়াকশানটা অকেশনালি হতে পারে। আরেকটা আগেরটা বললাম কি আমরা, অ্যালার্জিক রিয়াকশান হতে পারে। তাহলে এই দুটো মানে কমপ্লিকেশান হতে পারে। সো উই মাস্ট বি কশাস বিফোর ট্রান্সফিউশন। আর ডোজটা কী দেবা? ইনিশিয়ালি 1.5 ml per kg of the body weight, that is 15 ml per kg of the body weight. একটা পেশেন্টের 70 কেজি ওয়েট থেকে থাকে, তাহলে আমরা 450 ml পর্যন্ত আমরা দিতে পারবো। এরও ওভারডোজ হলে সমস্যা আছে, সেই জন্য এই ডোজটা আমাদেরকে মেনটেন করতে হবে। এবং ফ্রেশ ফ্রোজেন প্লাজমার পিকচারটা দেখো, যখন ব্লাড মানে কালেকশন ব্যাগে কালেক্ট করা হয়, তখন কালারটা এরকম আসে। কালার দেখেও তোমরা কিন্তু বুঝতে পারবা যে ইট ইজ নট হোল ব্লাড, ইট ইজ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। নাও অ্যানাদার ব্লাড প্রোডাক্ট টু বি ট্রান্সফিউজড ইজ প্লেটলেট। এবং অল অফ আস হ্যাভ হার্ড দি নেম অফ প্লেটলেট ট্রান্সফিউশন, বিকজ অকেশনালি আমাদের দেশে ডেঙ্গুর আউটব্রেক হয়। যখন ডেঙ্গু হয় তখন প্লেটলেট কাউন্টটা কমে যায় এবং ফ্রিকোয়েন্টলি উই হ্যাভ টু ট্রান্সফিউজ প্লেটলেট। তো সেখানে কি আসছে দেখো, platelets are supplied as a pooled platelet concentrate containing about 250 into 10 to the power 9 cells per liter. এটাকে যখন কনসেন্ট্রেট করা হয় তখন তার ভিতরে প্লেটলেটের পরিমাণ থাকে 250 into 10 to the power 9 cells per liter. আর হলো কি, প্লেটলেটস আর স্টোর্ড অন এ স্পেশাল এজিয়েটর অ্যান্ড হ্যাভ এ শেলফ লাইফ অফ অনলি 5 days. আগেরটা আমরা কতদিন, 2 বছর পর্যন্ত ফ্রেশ ফ্রোজেন প্লাজমা 2 বছর পর্যন্ত রাখতে পারতাম, বাট এটা অনলি শেলফ লাইফ হচ্ছে 5 days, 5 দিনের বেশি আমরা এটাকে স্টোর করতে পারি না। আর ইউজুয়ালি গিভেন টু পেশেন্ট উইথ থ্রম্বোসাইটোপেনিয়া অর দোজ উইথ প্লেটলেট ডিসফাংশন হু আর ব্লিডিং অর আন্ডারগোয়িং সার্জারি অ্যান্ড ইন পেশেন্টস উইথ বোন ম্যারো ফেলিওর। তাহলে এই সমস্ত কারণগুলোতে হঠাৎ দ্য সাইটস হয় উই ক্যান ট্রান্সফিউজ। First thing আছে কি, in case of thrombocytopenia or those with platelet dysfunction who are have bleeding or undergoing surgery and in patients with bone marrow failure. তো আমাদের বই পুস্তকে যখন এই সমস্ত কথাগুলো এসেছে তখন বোধহয় এই ডেঙ্গুর কথাটা ছিল না, থাকলে হয়তো ডেঙ্গুর নামটা ওইখানে আসতো। বাট উই নো দ্যাট ইন the disease dengue there is tremendous fall of platelet count. That is why we should have to use platelet aggregated products. আমরা কি ডোজে দেব সেটাও জানতে হবে। 1 unit of platelet concentrate per 10 kg of the body weight. তাহলে দেখো যে 1 unit of platelet concentrate আমরা দেব per 10 kg of the body weight. যদি তোমার বডি ওয়েট 50 কেজি হয়ে থাকে তাহলে তোমার সেইভাবে 5 ব্যাগ তোমার প্লেটলেট কনসেন্ট্রেট লাগবে। আচ্ছা, এর কি কোনো কমপ্লিকেশন না? ইয়েস, ইট হ্যাজ অলসো হ্যাভ গট সাম কমপ্লিকেশনস ফর ট্রান্সফিউশন, দ্যাট ইজ ফেব্রাইল অ্যান্ড অ্যালার্জিক আর্টিকেরিয়া রিয়াকশনস আর কমন, স্পেশালি পেশেন্টস রিসিভিং মাল্টিপল ট্রান্সফিউশনস। যাদেরকে মাল্টিপল প্লেটলেট ব্যাগ দেওয়া হয় তাদের ভিতরে তোমার অ্যালার্জিক রিয়াকশনটাও কমন।
Patients on aspirin therapy rarely pose a problem, but those patients on clopidogrel who are actively bleeding and undergoing major surgery must be given a continuous infusion during the course of the procedure. Patients on aspirin therapy rarely pose a problem, but those patients on clopidogrel who are actively bleeding and undergoing major surgery must be given a continuous infusion during the course of the procedure. অর্থাৎ হলো কি যে ধরো একটা পেশেন্টের সে হার্টের পেশেন্ট, সে অ্যাসপিরিন খায় রেগুলারলি অথবা ক্লোপিডোজেল ট্যাবলেটটা খায়, দুটোই হার্টের ওষুধ, তাই তো? এটা জানো তো? এই ওষুধগুলোর নাম জেনেছো তোমরা কেউ কখনো? বাড়িতে যদি সিনিয়র কোনো সিটিজেন মানে থেকে থাকেন, প্যারেন্টসরা থেকে থাকে যাদের হার্টের প্রবলেম আছে, তারা অ্যাসপিরিন ট্যাবলেট রেগুলারলি খায় অথবা ক্লোপিডোজেল খায়। এটা হচ্ছে লং টাইম ইউজ করতে হয়। কার্ডিওলজিস্টরা ফ্রিকোয়েন্টলি এটা ইউজ করেন ডিউ টু সাম হার্টের প্রবলেম। এরকম সিচুয়েশানে যদি তোমার অপারেশনের প্রয়োজন হয় তাহলে তুমি কি করবে? সাথে সাথে কি অপারেশন শুরু করবে? নো, নেভার। এটাকে কিন্তু খুব কশাসলি করতে হবে। যদি তুমি অ্যাসপিরিন খেয়ে থাকো তাহলে সাধারণত অপারেশনের 5 days আগে আমরা বলি যে ইউ স্টপ দি টেকিং অ্যাসপিরিন 5 days বিফোর। এই সময়টায় যদি হার্টের কোনো প্রবলেম অ্যারাইজ করেও তাহলে কার্ডিওলজিস্টের সাজেশন নিয়ে সেটাকে ম্যানেজ করতে হবে, বাট অ্যাসপিরিন ইনটেক মাস্ট বি স্টপ বিফোর 5 days। 5 days হয় যাতে মিন হোয়াইল বডির থেকে অ্যাসপিরিনের যে সমস্ত প্রভাব আছে সেটার থেকে বডিটা ফ্রি হতে পারে। বাট ইন কেস অফ ক্লোপিডোজেল এগুলো তো সাথে সাথে বন্ধ করা যাবে না। তো সেই সমস্ত ক্ষেত্রগুলোতে তোমাকে একটা অপারেশন চলাকালীন সময় কন্টিনিউয়াসলি তোমার প্লেটলেট ইনফিউশন দিতে হবে, ঠিক আছে? Patients on clopidogrel who are actively bleeding and undergoing major surgery must be given a continuous infusion during the course of the procedure. এটা কিন্তু পরীক্ষায় তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে এই একটা পেশেন্ট হার্টের পেশেন্ট আছে, সে অ্যাসপিরিন ইনটেক করে অথবা ক্লোপিডোজেল ইনটেক করে, হোয়াট শুড বি ইয়োর প্ল্যান ফর সার্জারি? এটা তোমাকে হয়তো এই কোশ্চেনটা আসবে ফাইনাল ইয়ারে আসবে, নট ইন 3rd year আর 4th year। তো তখন তোমাকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে। ফাইনাল ইয়ারে হয়তো বা ব্লাড ট্রান্সফিউশন পড়ানো হবে না, সো দ্যাট ইউ শুড টু কিপ ইন মাইন্ড ফ্রম দিস টাইম। তখন তোমাকে সাজেশন দিতে হবে যে ইউ মাস্ট স্টপ অ্যাসপিরিন অ্যাট লিস্ট 5 days prior to surgery, অ্যান্ড ইফ ইউ আর মানে ইউজার অফ ক্লোপিডোজেল দেন দি প্লেটলেট কনসেন্ট্রেট শুড বি ট্রান্সফিউজ ডিউরিং দি প্রসেস অফ অপারেশন। তাহলে প্লেটলেটের যে ব্যাগে মানে প্রিজার্ভ করা হয় বা কালেকশন করা হয়, ফলে তার পিকচারের কালারটা দেখো এরকম। নাও অ্যানাদার ব্লাড প্রোডাক্ট ইজ ক্রায়োপ্রেসিপিটেট। Cryoprecipitate is a supernatant precipitate of fresh frozen plasma and is rich in factor 8 and fibrinogen. তাহলে what is cryoprecipitate? It is also fresh frozen plasma, but এখানে আরেকটু মেকানিজম করা হয়েছে যাতে করে এই প্লাজমার ভিতরে রিচ ইন ফ্যাক্টর 8 অ্যান্ড ফিব্রিনোজেন, ঠিক আছে? তাহলে এটা মোর স্পেসিফাই যদি কোনো জায়গায় ফ্যাক্টর 8-এর ডেফিসিয়েন্সি থাকে, ফিব্রিনোজেনের ডেফিসিয়েন্সি থাকে, সেখানে দেন ইউ আর অ্যালাউড বা ইউ আর অ্যাডভাইস টু ট্রান্সফিউজ ক্রায়োপ্রেসিপিটেট, ঠিক আছে? এবং এই ক্রায়োপ্রেসিপিটেটটা যখন তৈরি করা হয় হিউম্যান ব্লাড থেকে, তখন এটাকে স্টোর করা হয় -30°C অ্যান্ড আপ টু 2 years শেলফ লাইফ এটার। তাহলে এটাকে আমরা -30°C 2 years পর্যন্ত আমরা স্টোর করতে পারি, ঠিক আছে? কোথায় কোথায় এটা ইউজ করা হয়? ইন্ডিকেটেড ইন অনলি ফিব্রিনোজেন স্টেটস or in cases of factor 8 deficiency, that is hemophilia 1 or von Wildenberg's disease। নাম শুনেছো? তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা সাধারণত ইউজ করি, বেসিকভাবে ইউজ করি আমরা হেমোফিলিয়া এ। Pooled units contain 3 to 6 gram fibrinogen in 2 to 500 ml, and it raises the fibrinogen by approximately 1 gram per liter। তাহলে এই একটা ব্যাগ যদি তুমি ট্রান্সফিউজ করো, এর ভিতরে তুমি ফিব্রিনোজেন পাবা
200 to 500 ml and raises the fibrinogen level approximately 1 gram per liter. তাহলে এটা হেমোফিলিয়া হলে আমাদেরকে সংক্ষেপে বলে ক্রায়োপ্রেসিপিটেট না বলে বলে যে ফ্যাক্টর 8 দাও, ফ্যাক্টর 8 ট্রান্সফিউজ করো। হ্যাঁ, মাস্ট বি ইনফিউজড উইদিন 6 আওয়ার্স। তাহলে এখানে আরেকটুখানি বাধ্যবাধকতা আছে, যখন তুমি এটা ফ্রিজ থেকে বের করেছো ইট শুড বি কমপ্লিটেড ইনফিউশন বা ট্রান্সফিউশন উইদিন 6 আওয়ার্স। হয়েছে? তাহলে আমরা জানলাম যে উই ক্যান ব্লাড প্রোডাক্টের ভিতরে উই ক্যান ইউজ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তারপরে প্লেটলেট, তারপরে ক্রায়োপ্রেসিপিটেট। ঠিক আছে? ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। আমরা জানি যে ব্লাড ট্রান্সফিউশন আমাদের করতে হয়, ব্লাডের ভিতরে কি কম্পোজিশন আছে এবং ব্লাড প্রোডাক্টস বলতে কি কি আমরা ট্রান্সফিউজ করি সেগুলোর নাম জানলাম, কি কি ক্ষেত্রে ট্রান্সফিউজ করে এটার নাম জানলাম। এখন বিফোর গোয়িং টু ট্রান্সফিউশন উই মাস্ট হ্যাভ টু নো দি ব্লাড গ্রুপিং অ্যান্ড উই নিড ক্রস ম্যাচিং। Before going to transfusion blood or blood products, we need the grouping of the recipient and donor, as well as we have need the cross matching of the blood between the donors and recipients. ঠিক আছে? এটা তো কমন থিং জানোই। এখন দেখো, human red blood cells have many different antigens on their cell surface. এই অ্যান্টিজেন থাকে, এটা থাকে কোথায়? রেড আরবিসি সেল সারফেসে থাকে। Two groups of antigens are of major importance in medical practice. অনেকগুলো অ্যান্টিজেন থাকে, তার ভিতরে আমাদের দুটো গ্রুপ সম্পর্কে আমরা বেশি কনসার্ন। Two groups of antigens are major important in the medical practice. One is ABO and another one is rhesus system. RH system and ABO এই দুটো হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। In ABO system, these are strongly antigenic and are associated with naturally occurring antibodies in the serum. তাহলে ABOটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট এবং এরা অ্যান্টিবডি তৈরি করে থাকে। কোথায় করে অ্যান্টিবডিটা? প্লাজমাতে করে অ্যান্টিবডি তৈরি করে থাকে। এবং এই অ্যান্টিবডিকে কি বলা হয়? A, B and O. Group A and Group B contains specific antigens and provoke a reaction if these antigens are not present in the recipient. তাই হবে না অ্যান্টিবডি হবে? কোন অ্যান্টিবডি হবে? Group A and B contains specific antigens and provoke a reaction if these antibodies are not present in the recipient's blood. Group O contains no antigens to provoke reaction. ঠিক আছে? তাহলে গ্রুপ এর কোনো অ্যান্টিজেন নাই এটা কোনো রিয়াকশন করার জন্য। দি রিসিপিয়েন্ট অ্যান্ড হেন্স কল্ড অ্যামর্ফস। তাহলে এটাকে ইউনিভার্সাল ডোনার বলা হচ্ছে। ডোনার না রিসিপিয়েন্ট? ডোনার বলা হচ্ছে। তাহলে ও গ্রুপ ইজ দি কল্ড ইউনিভার্সাল ডোনার। Therefore, blood group O is considered as the universal donor as it has no antigens to provoke a reaction, and AB blood type is considered as the universal recipients as they have no circulating antibodies to them. তাহলে এই দুটো মানে বর্তায় আছে, এই বর্তায় দুটো আমাদের মনে রাখতে হবে। কোনো ইমার্জেন্সি ক্ষেত্রে যদি তোমার কোনো পেশেন্টের ব্লাড গ্রুপ ও থেকে থাকে তো সে যে কারো রক্ত নিতে পারে না দিতে পারে আর এবিও ব্লাড গ্রুপের পার্সন যা কারো রক্ত নিতে পারে। The rhesus D antigen is strongly antigenic and is present in the approximately 80% of the population. Antibodies to the D antigens are naturally not present in the remaining 15% of the individuals. তাহলে কি দাঁড়ালো যে rhesus antigen is strong and is approximately present in 80% of the population, 85%. আর 15% রিমেনিং 15% ক্ষেত্রে সেখানে কোনো অ্যান্টিজেনটা তার নাই। ক্লিয়ার? বাট ইট মে বি স্টিমুলেটেড বাই দি ট্রান্সফিউশন অফ RH পজিটিভ সেলস অর দে মে বি অ্যাকোয়ার্ড ডিউরিং দ্য ডেলিভারি অফ এ RHD পজিটিভ বেবি লিডিং টু দি হেমোলাইটিক ডিজিজ অফ দি নিউবর্ন ইন এ সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিস। এই জিনিসটাকে তোমরা জানো ভালো করে?
তাহলে এটাকে আমরা বলি ইলাস্টোব্লাস্টোসিস ফিটালিস। ফার্স্ট বেবি ইজ এসকেপড ফ্রম দিস সাফারিংস, ইজ ইট কারেক্ট? তো এক্ষেত্রে তোমার নেক্সট বেবিতে এটা সাফারিংসটা হবে যদি নাকি আমরা প্রিভেন্টিভ মেজার না নিয়ে থাকি। ব্লাড ইউজড কারেক্টলি, the transfusion can be life saving, inappropriate use of can be endangers life. যদি তুমি ব্লাডটা লাইফ সেভিং প্রপারলি ইউজ করতে পারো ইট ইজ লাইফ সেভিং, বাট যদি ইমপ্রপার ইউজ হয়ে থাকে ইট এন্ডেঞ্জার্স লাইফ। অ্যান্ড দি ডিসিশন টু ট্রান্সফিউজ ব্লাড অর ব্লাড প্রোডাক্টস শুড অলওয়েজ বি বেসড অন এ কেয়ারফুল অ্যাসেসমেন্ট অফ দি ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি indications that transfusion is necessary to save life or prevent significant morbidity. তাহলে ব্লাড ট্রান্সফিউশনটা খুব কশাসলি করতে হবে বোথ ফ্রম দি সাইড অফ দ্য ডোনার ডক্টর অ্যান্ড ফ্রম দি সাইড অফ দি ল্যাব টেকনিশিয়ানস। আমি একটা অর্ডার করলাম যে একটা ব্লাডের গ্রুপিং ক্রস ম্যাচিং করে একটা ব্লাড সাপ্লাই করতে হবে। টেকনিশিয়ান দেখা গেল গ্রুপিং ক্রস ম্যাচিংটা করে সাধারণত টেকনিশিয়ানরা ইউজুয়ালি। তো এখানে দেখো তারা একটা মিস্টেক করে ফেললো, তারা হয়তো একটা রং মানে মিসম্যাচ ট্রান্সফিউশনের ব্লাড মিসম্যাচ ব্লাড দিয়ে ফেললো আমাদেরকে। আমার দরকার বি গ্রুপ, সে হয়তো আমাকে সাপ্লাই করলো এ গ্রুপ। অথবা যে সে যখন ওই ব্লাডটা ব্যাগে কালেকশান করে রেখেছে লেবেলিংয়ে সে মিস্টেক করতে পারে। সে বি গ্রুপের ব্লাড কালেকশান করেছে কিন্তু লেবেল দিয়ে ফেলেছে এ গ্রুপ। পরে যখন সে ফ্রিজ থেকে বের করে দেখছে যেখানে লেবেল আছে এ গ্রুপ, সো এটাকে এ গ্রুপ বলেই সে চালিয়ে দিল, ক্রস ম্যাচিংটা আর করলো না। ক্রস ম্যাচিং করলে কিন্তু এই মিস্টেকটা ধরা পড়ে, বাট সে হয়তো স্লিপ করে গেল, তার নেগলিজেন্সি করলো। বাট ইফ ইট ইজ ট্রান্সফিউজড ইন দি বডি দেন দেয়ার শুড বি সিভিয়ার reactions, and I will talk this blood transfusion reactions in the next class. Okay.